ঠিক আছে? প্রথম ডকুমেন্ট দেখা, প্রথম ডকুমেন্ট যেটা উপরে থাকে যেটা হলো এফিডেভিট, ওটা দেখে জাজ বুঝে যে সে আসলে একটা ওয়ারেন্ট ইস্যু করাইতে চাচ্ছে। সে একটা নো ওয়ারেন্ট ইস্যু করাইতে যাচ্ছে, নো নক ওয়ারেন্ট ইস্যু করাইতে যাচ্ছে। প্রথম ডকুমেন্ট আছে, ঠিক আছে, নো নক। ঠিক আছে, নো নকের জন্য আবেদন করে ফেলো। আবেদনটা ওই লোকে অ্যাকচুয়াল প্রপোজড ওয়ারেন্ট, ওটা আমাদের সিল চাপা মারা দিবে, দ্যাটস ইট। এখানে জেনারেলি তিনটা স্টেপ থাকে। একটা হচ্ছে ওয়ারেন্ট মাস্ট একুরেটলি এন্ড পার্টিকুলারলি ডেসক্রাইব দ্য প্রপার্টি টু বি সিজড। আপনি ওখানে খুব প্রিসাইসলি লিখবেন আপনি কি সিজ করতে চান, কেন সিজ করতে চান, কত দিনের জন্য সিজ করতে চান, এভাবে লিখতে হয়। আর হচ্ছে এফিডেভিট মাস্ট এস্টাবলিশ প্রবাবল কজ। এফিডেভিটটা কি কারণে করতে হবে এটা আপনি লিখে দিন। এবং সেকেন্ড ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার সার্চ কিভাবে করবেন এবং কি কারণে করবেন, কি অবজেক্টিভ ফুলফিল করার জন্য সার্চ করবেন, সেটা হচ্ছে আপনার সেকেন্ড ডকুমেন্ট, অ্যাকচুয়াল ওয়ারেন্ট। এগুলা আমাদের অবশ্য চিন্তা করার দরকার নাই যে ফরেনসিক ইনভেস্টিগেটর হিসেবে। ফরেনসিক ইনভেস্টিগেটরের সাথে অলওয়েজ একজন লয়ার থাকে। লয়ারকে যদি বলেন যে আমার একটা সার্চ ওয়ারেন্ট লাগবে, দেখবেন যে অটোমেটিকলি সে শুধু জিজ্ঞেস করবে কি ধরনের সার্চ ওয়ারেন্ট চান, নো না নাকি স্নিক অ্যান্ড পিক। আপনি বললেন স্নিক অ্যান্ড পিক, ঠিক আছে আমি এফিডেভিট লিখে দিচ্ছি, সার্চ ওয়ারেন্ট বানাই দিচ্ছি, বাট আপনাকে শুধু জানতে হবে যে উকিল মানে অ্যাডভোকেট আপনার জন্য দুইটা ডকুমেন্ট বানাও। এটা এই যেটা যেটা বললাম এটাই সেখানে লিখতে হবে। থিং টু বি সিজড, কি কি সিজ করবেন সেটা এখানে বলা আছে। আচ্ছা, এস্টাবলিশ প্রবাবল কজ ইন আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্টের মধ্যে এফিডেভিট, এফিডের মধ্যে কারণগুলো বলতে হবে। আপনি বলতে পারেন যে ওর মেশিনের মধ্যে চাইল্ড পর্নোগ্রাফিক ইমেজ আছে, সেই জন্য আমি এটাকে চ্যালেঞ্জ করছি। সে বলছে যে এটা আমাকে নাই, আমি চ্যালেঞ্জটা নিচ্ছি এবং আমি প্রুফ করে দেবো এটার মধ্যে চাইল্ড পর্নোগ্রাফিক আছে, সেই জন্য আমাকে স্নিক অ্যান্ড পিকের ওয়ারেন্ট জারি করার জন্য আপনাকে অনুরোধ করা হইল। এটা হলো এফিডেভিট। এই ওকালতির কাজ সব। এটা আমরা বলছি যে আসলে বেসিক্যালি কি আছে এখানে, আসলে কি আছে এবং কি করতে হবে। হোয়াট উইল বি দ্য কন্টেন্ট অফ দ্য এফিডেভিট, হোয়াট উইল বি দ্য কন্টেন্ট অফ দ্য ইয়া এফিডেভিট, আরেকটা হচ্ছে ওয়ারেন্ট, কি কন্টেন্ট। এখন সিজ করে আনার পরে, সিজ করে আনার পরে হোয়াট ইজ দ্য পোস্ট সিজার ইস্যুস। আনার পরে কি, আনার পরে কি হবে। এখন তো নিয়ে আসলেন এটা আপনার ঘরে, আপনার ঘরে মানে হচ্ছে যে ফরেন্সিক ল্যাবে। ফরেন্সিক ল্যাব ছাড়া কম্পিউটারকে সিজ করে নিয়ে অন্য কোনো নিয়ে জায়গায় নেওয়ার কোনো সুযোগ নাই। যদি আমরা এটা মানি না, যদিও এটা আমরা মানি না, বাট দিস ইজ দ্য রুল, যে কোনো একটা কম্পিউটারকে সিজ করে আনার পরে অবশ্যই সেটাকে আপনি ফরেন্সিক ল্যাবে নিয়ে যাবেন, এর বাইরে কোথাও। এই আচ্ছা, নিয়ে গেলাম, সার্চিং কম্পিউটার অলরেডি ইন ল এনফোর্সমেন্ট কাস্টডি। আপনি ল এনফোর্সমেন্ট কাস্টডিতে রাখেন। ল এনফোর্সমেন্ট কাস্টডিতে রাখলেও ব্যাপারটা এরকম না যে টেবিলের উপর যত্রতত্র ফেলায় রাখবেন। দোষী ব্যক্তি যদি আপনাকে প্রুফ করতে পারে যে আপনি যেখানে কম্পিউটার রাখছেন এইখানে রাখার ফলে কম্পিউটারের ভিতর থেকে ডাটা গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডাটা অল্টার করার সম্ভাবনা আছে, সো ইন দ্যাট কেস আপনি বিপদে পড়বেন। জিততে তো পারবেনই না, হার নিয়ে টানাটানি। আপনি ল এনফোর্সমেন্টের এজেন্সির কাস্টডির মধ্যে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বাট এইটা যেন কোনোভাবেই
প্রুফ না করতে পারে যে ইউ হ্যাভ ডান সাম অল্টারেশন, আপনি হয়তো অল্টার করেনি নাই, কিন্তু সে জিনিসটাকে গল্পটা কেমন ভাবে সাজাইছে এইখানে একটা ডাউট তৈরি হয়েছে। কোর্ট কখনো ডাউটফুল জিনিসের উপর রায় দেন, যখনই ডাউট তখনই আপনি হারিয়ে গেলেন, ওই লোক জিতে গেল। কোর্ট সবসময় প্রিসাইজ জিনিসের উপর রায় দেন। পারমিসিবল টাইম পিরিয়ড ফর এক্সামিনিং দ্য সিরিয়াস কম্পিউটার, আমি যেটা আগে একটু আগে বলছি যে আপনাকে অবশ্যই কোর্টকে বলতে হবে আপনি কত দিনের জন্য সিজ করতে চাচ্ছেন, কত দিনের জন্য সিজ করতে চাই, এরা ফোর্থ অ্যামেন্ডমেন্টে বলা আছে। বলা নাই, ইনফ্যাক্ট সরি ভুল বললাম, বলা নাই। বাট ম্যাজিস্ট্রেট যদি চায়, ফোর্থ অ্যামেন্ডমেন্টের মধ্যে কিছুই বলা নাই কত দিনের জন্য সিজ করবেন না করবেন, কিন্তু ম্যাজিস্ট্রেট যদি চায় ম্যাজিস্ট্রেট বলে দিতে পারে যে আমি ফোর্থ অ্যামেন্ডমেন্টের এগেনস্টে যদিও রায় দিলাম, ফোর্থ অ্যামেন্ডমেন্ট ফলো করে আমি রায় দিচ্ছি, বাট ফোর্থ অ্যামেন্ডমেন্টে আপনাকে কম্পিউটারটা কতদিন রাখার অনুমতি দেওয়া হইলো এটা বলা নাই, বাট স্টিল আমি বলতেছি আপনি এটা 2 সপ্তাহ বেশি রাখতে পারবেন না, 2 সপ্তাহ পরে অবশ্যই কম্পিউটারটাকে আপনার ফেরত দিতে হবে আপনার দোষী ব্যক্তির কাছে, যার যার কম্পিউটার থাকে, এটা আপনি বলতে পারেন। 2 সপ্তাহ দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনার আরো সময় লাগবে, দেন আরো সময় প্রার্থনা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে যে কেন এটা 2 সপ্তাহ সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করা সম্ভব হয় না। Then you can explain. Rule 41E, motions for return of property. রিটার্ন অফ দ্য প্রপার্টি, আপনাকে এখন জিনিসটা ফেরত দিতে হবে। 10 দিন হয়ে গেছে বা 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের এগেনস্টে পরে আপনি আরো টাইম পিরিয়ড এক্সটেনশন চাইছিলেন, তাও শেষ হয়ে গেছে, এখন আপনার ফেরত দিতে হবে। কোর্ট আপনাকে আর সময় দিচ্ছে না। যখন আপনি এটা ফেরত দিবেন, অ্যাজ ইজ ফেরত দিতে হবে, ভাঙা যাবে না, তার কাটা খোলা যাবে না, স্ক্রু খোলা যাবে না, বা খুললে ওগুলা লাগাই দিতে হবে। কম্পিউটারটা চালু অবস্থায় নিছেন, আপনাকে চালু অবস্থায় দিতে হবে, যে ভাবে নিছিলেন, যে কন্ডিশন নিছিলেন, সেই কন্ডিশনে ফেরত দিতে হবে। ঠিক আছে, এবং আপনি যেভাবে এটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সময় আপনাকে টেক কেয়ার করতে হবে। আপনি বলতে পারবেন না আমার কাছে হাইজ্যাক করে নিয়ে গেছে, আপনি বলতে পারবেন না স্যার আমি তো মোটর সাইকেলে গেছিলাম, এটা পিছনে বাঁধা ছিল, পরে একটা সঙ্গে ধাক্কা লাগে এটা পরে যা ভেঙে গেছে, এগুলো বলা যাবে। দ্যাট ইজ দ্য মোশন ফর রিটার্ন প্রপার্টিজ। আচ্ছা, ইলেকট্রনিক কমিউনিকেশন প্রাইভেসি অ্যাক্ট। ইলেকট্রনিক কমিউনিকেশন প্রাইভেসি অ্যাক্ট আমরা, ইলেকট্রনিক কমিউনিকেশন মানে হচ্ছে যদি শুধু দেখেন যে আপনার কমিউনিকেশন ডেটা, আপনার যদি কখনো মনে হয় যে কম্পিউটারের ভিতরে যা দেখছি কিছুই পাওয়া যায় না, বা কম্পিউটারের ভিতরে যা দেখছি এইটা কিছুটা সত্য মনে হচ্ছে, কিন্তু নেটওয়ার্ক ফরেন্সিক করলে পরে আমি এটাকে প্রিসাইসলি আরো ডিসিশন দিতে পারবো, ইন দ্যাট কেস ইউ মাস্ট নিড টু গো ফর দ্য কমিউনিকেশন ফরেন্সিক। এবং কমিউনিকেশন চ্যানেলের ভিতর দিয়ে যদি কোনো প্রাইভেট ইনফরমেশন যায়, ইন দ্যাট কেস ইউ নিড টু টেক দ্য ওয়ারেন্ট ফ্রম দ্য কোর্ট। আচ্ছা, ইলেকট্রনিক কমিউনিকেশন সার্ভিসের মধ্যে আপনার কয়েকটা ল আছে। ঠিক আছে, একটা ল হচ্ছে ভেরি সিম্পল 18, 2510-15, আর একটা হচ্ছে 2711-2। 2510 আর একটা হচ্ছে 2711। 2511 নম্বরের 15 নম্বর ক্লাস,
আর 2711 2 নম্বর ক্লজ। কমিউনিকেশন সার্ভিস মানে হচ্ছে যে ইউ আর ট্রাইং টু ইন্টারসেপ্ট দ্য ট্রাফিক বিটুইন টু কম্পিউটার্স, অথবা আপনি একটা রিমোট কম্পিউটিং সার্ভিস নিচ্ছেন, একই কথা। যেটাই হোক না কেন, আপনার যা করার এই কমিউনিকেশন ল এর আন্ডারে করতে হবে, এর বাইরে আপনার কোনোভাবে কিছু করা যাবে না, এর বাইরে কোনো কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে কি আছে? যদি আমরা আমেরিকান লতে যাই, না সরি, যদি আমরা ইউরোপিয়ান লতে যাই, কমিউনিকেশন, আর এই কমিউনিকেশনের মধ্যে যদি প্রাইভেট ইনফরমেশন লাইক ইউজার নেম পাসওয়ার্ড থাকে, তাহলে আপনার ওয়ারেন্ট নিতে হবে। আপনি যদি বলেন আমার নেটওয়ার্কের মধ্যে কোনো টেলনেট সার্ভিস নাই, আমার নেটওয়ার্কের মধ্যে কোনো এফটিপি সার্ভিস নাই, আমার নেটওয়ার্কের মধ্যে কোনো এইচটিটিপি সার্ভিস নাই, আমার সবই এইচটিটিপিএস, আমার সবই এসএসএইচ, আমার সবই এসএফটিপি, আমার সবই এসএনএমপি ভার্সন 3, তাহলে আপনার ওয়ারেন্ট লাগার কোনো কারণই নেই। কারণ সমস্ত ইনফরমেশনই এনক্রিপ্টেড। আবার এটাও সত্য, সমস্ত ইনফরমেশন যদি এনক্রিপ্টেড, তাহলে আপনি বা কি ক্যাপচার করবেন? আপনি বা ক্যাপচার করে কি পাবেন? অ্যাপার্ট ফ্রম এইচটিটিপি এফটিপি টেলনেট আর অনেক ধরনের প্রোটোকল আছে যেগুলোর থ্রুতেও ফরেনসিক করা সম্ভব। ইন দ্যাট কেস ইউ ডোন্ট নিড টু টেক এনি ওয়ারেন্ট। যদি ফরেনসিক প্রুফ করতে পারে, বা সরি, ইনভেস্টিগেটর যদি বলে যে সার্কামস্টেন্সেস দেখে বোঝা যাচ্ছে এইখানে প্রাইভেসি ইনফরমেশন আছে, এই কমিউনিকেশনে প্রাইভেট ইনফরমেশন থাকতে পারে যেটা ওপেন, আমি নেটওয়ার্কের ট্রাফিক ক্যাপচার করলে এটা দেখে ফেলতে পারবো, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু টেক দ্য ওয়ারেন্ট। কম্পেলড ডিসক্লোজার, ঠিক আছে, কম্পেলড ডিসক্লোজার। যদি এরকম হয় যে এইখানে ডিসক্লোজ, ডাটা ডিসক্লোজ হওয়ার, ডাটা ডিসক্লোজ হওয়ার সম্ভাবনা আছে, ডাটা ডিসক্লোজ হওয়ার যদি সম্ভাবনা থাকে, দেন হোয়াট টাইপ অফ ডেটা? হোয়াট টাইপ অফ ডেটা? ইজ ইট প্রাইভেসি? ইজ ইট পার্সোনাল? ইজ ইট ইজ ইট সামথিং লাইক যে এটা পার্সোনালি পিআইআই, বিজনেস ডেটা? ইয়েস, ইট ইজ বিজনেস ডেটা। প্রাইভেট ডেটা? ইয়েস, ইট ইজ প্রাইভেট ডেটা। হোয়াট এভার ইট ইজ, কোর্ট আপনাকে বলছে তুমি ওয়ারেন্ট নিয়ে যাও, তুমি যায়া ক্যাপচার করো ডাটা। ওইখান থেকে কি ডাটা যাচ্ছে আই ডোন্ট কেয়ার, সে তার ডাটা ডিসক্লোজ করতে বাধ্য, কম্পেল ডিসক্লোজ। ইসিপি এর রুলে এটা বলা আছে। আপনার কাছে যদি কোর্টের এনাফ অর্ডার থাকে, আপনার কাছে সার্চ ওয়ারেন্ট যদি থাকে, আপনার কাছে যদি সাব ফিওনা থাকে, সাব ফিওনা বলে, সাব ফোনা বলে, সাব ফোনা উইথ প্রায়র নোটিস টু দ্য সাবস্ক্রাইবার অর কাস্টমার। তাহলে আপনি একটা সিম্পল ওয়ারেন্ট নিয়ে তার কাছ থেকে ডাটা ক্যাপচার করতে পারেন ফ্রম দ্য নেটওয়ার্ক, ইজি। তবে প্রুফ করতে হবে, যে সার্কামস্টেন্সেসটা প্রুফ করতে হবে যে এই জিনিসটা
এই জিনিসটা ভেরি মাচ নেসেসারি। অ্যাজ লং অ্যাজ এখানে এটা না করা যাচ্ছে, আমি কোনো কনক্লুশন ড্র করতে পারতেছি না, সেই ক্ষেত্রে তাকে এই কাজটা করতে বাধ্য। আপনি এটা তাকে বাধ্য করতে পারেন। কমপ্লেন, কমপ্লেন মানে হচ্ছে বাধ্য করা। তাকে এই জিনিস ডিসক্লোজ করতে বাধ্য করতে হবে। বাধ্য করা যাইতে পারে আন্ডার দ্য ইসিপিএ। ইসিপিএ বলে দিছে, তুমি যদি, তোমার কাছে যদি একটা সার্চ ওয়ারেন্ট থাকে নেটওয়ার্ক কমিউনিকেশনের, যে তুমি নেটওয়ার্ক কমিউনিকেশনকে ফিল্ডে মানে ট্রাফিক ক্যাপচার করতে পারো, কোর্টের অর্ডার যদি থাকে, সাব ফোনা যদি থাকে, সাব ফোনা ওয়ান কাইন্ড অফ অর্ডার, তাহলে তাকে আপনি বাধ্য করতে পারো। সে যতই বলুক এখানে আমার পার্সোনাল জিনিসপত্র আছে, আমার সিক্রেট আছে, বাট স্টিল ইউ ক্যান ডু। ভলান্টারি ডিসক্লোজার, রাজসাক্ষী কি হলেন আপনি, আপনি নিজে নিজে গায়ে পরে একটা ডিসক্লোজ করে দিতেন, নিজে নিজে গায়ে পরে ডিসক্লোজ করতে, ভাই আমি সবই বলে দিচ্ছি, আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে, তারপরেও আপনার একটা ওয়ারেন্ট লাগবেই, ওয়ারেন্ট লাগবেই। ভলান্টারি ডিসক্লোজার মানে হচ্ছে সে নিজে থেকে সবকিছু বলে দেবে, বাট এই কথাটা অবশ্যই নিড টু বি ভ্যালিডেটেড থ্রু কোর্ট। সে আপনার সামনে বলবে না, আপনি বাসায় গেছেন, শেষ করছেন, সে আপনাকে বলতেছে যে ভাই আমি সবই ডিসক্লোজ করে দেবো, আমার মারেন না, আমি রাজসাক্ষী হলাম, কি হয়েছে না হয়েছে আমি বলে দেবো। এটা আপনাকে বললে আপনি সাথে সাথে কাজ শুরু করে দিতে পারেন, এটা কোর্টের সামনে বলতে হবে। কোর্ট তখন একটা ওয়ারেন্ট ইস্যু করবে যে এই লোক ইচ্ছাকৃত ভাবে যেহেতু বলছে, তার কম্পিউটার সিজ করতে পারবে বা পারবো, সো তার কম্পিউটার সিজ করার জন্য অনুমতি দেওয়া হলো, এই ওয়ারেন্ট ইস্যু। ওয়ার্কিং উইথ নেটওয়ার্ক প্রোভাইডার, সামটাইমস এরকমও হইতে পারে যে আপনি কম্পিউটারে কাজ করতেছেন বাট ইউজ করতেছেন হলো গিয়া আইএসপির একটা প্রক্সি। আপনি আইএসপির প্রক্সি ইউজ করে কাজ করেন সবসময়। আইএসপির প্রক্সি যখন ইউজ করবেন, তার মানে আইএসপি মানে হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, ওর সাথেও আপনার কাজ করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার একটা ওয়ারেন্ট লাগবে ওই নেটওয়ার্কের ডাটা ক্যাপচার করার জন্য ফ্রম দা নেটওয়ার্ক প্রোভাইডার্স এন্ড। এটার জন্য একটা অ্যাক্ট আছে যার নাম হচ্ছে কেবল অ্যাক্ট। কেবল অ্যাক্ট, যে অ্যাক্টের মধ্যে লেখা আছে গভর্নমেন্ট এজেন্সি চাইলে পরে আমার নেটওয়ার্কের মধ্যে অপারেটরের কেবলের মধ্যে আমি ডাটা, অপারেটর কেবলের কাছ থেকে, কেবলের মধ্যে থেকে আমি বা নেটওয়ার্ক থেকে আমি ডাটা দিতে পারি। দেখ, ইলেকট্রনিক সার্ভাইলেন্স ইন কমিউনিকেশন নেটওয়ার্ক। ইলেকট্রনিক সার্ভাইলেন্স মানে কি? হোয়াট ডু মিন বাই ইলেকট্রনিক সার্ভাইলেন্স? সেটা হচ্ছে আপনি যখন নেটওয়ার্ক থেকে ডাটা ক্যাপচার করবেন, এটাকে মেকশিওর করতে হবে যে আপনি যে উদ্দেশ্য করতেছেন এর বাইরে যেন অন্য কিছু না হয়। যে ডাটাটুকু আপনার নেওয়ার দরকার আপনি সেটুকুই নেবেন, এবং কোনোভাবেই যেন এর বেশি না আসে, এবং বেশি গেলে যেন কোনো নোটিফিকেশন পাওয়া যায়, সেই সার্ভাইলেন্সটা আপনার কম্পিউটারের মধ্যে থাকতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিং, দ্যাট ইজ কল্ড দ্য ইলেকট্রনিক সার্ভাইলেন্স ইন কমিউনিকেশন। সার্ভাইলেন্স সিস্টেম থাকতে হবে যে আপনি যা করতে গেছেন শুধু তাই করতেছেন, এর বাইরে কিছু করতেছেন। এইটাই হলো গিয়ে ইলেকট্রনিক সার্ভাইলেন্স রুল। কন্টেন্ট ভার্সাস অ্যাড্রেসিং ইনফরমেশন। আপনি জানেন যে একটা নেটওয়ার্ক প্যাকেটের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো গিয়ে তার পেলোড, একটা হচ্ছে তার হেডার। একটা হলো গিয়ে তার পেলোড যেটা অ্যাকচুয়াল ডেটা, আর পেলোড হলো অ্যাকচুয়াল ডেটা, আর হেডার হচ্ছে কি অ্যাড্রেসিং, ওইখানে সমস্ত ইনফরমেশন থাকে হচ্ছে গিয়ে ডাটাটা কোথা থেকে আসলো, কোথায় যাবে, কোন আইপি থেকে আসলো, কোন আইপিতে যাবে, কোন পোর্ট থেকে আসলো, কোন পোর্টে যাবে, আপার লেয়ারের প্রোটোকল কি, হেডারের সাইজ কত, ইত্যাদি ইত্যাদি হেটারোজিনিয়াস জিনিসপত্র। এখন ঘটনা হচ্ছে আপনি যখন ফরেন্সিক করবেন, কমিউনিকেশনের ডাটা যখন ইন্টারসেপ্ট করবেন, আপনি কি পেলোড দেখবেন, কন্টেন্ট দেখবেন, নাকি হেডার দেখবেন? হেডার দেখলে এক জিনিস, অ্যাড্রেস দেখলে আরেক জিনিস। মানে পেলোড দেখলে এক জিনিস, হেডার দেখলে আরেক। দুইটাই দেখবেন নাকি শুধু হেডার নাকি শুধু পেলোড?
এগুলা কিন্তু ক্লারিফাই করে নিতে হবে আগের থেকে। আপনি যদি এইগুলা ক্লারিফাই করে নেন, না নেন, তাহলে কিন্তু একিউজ যদি একটু চালাক থাকে, তাহলে আপনার ধরে ফেলবে, তাহলে আপনাকে ধরে ফেলবে যে ভাই আপনি লেখা নিয়ে আসেন এক জিনিস আরেক জিনিস লেখা নিয়ে আসেন না, আপনি আরেক জিনিস হাত দিচ্ছেন। ভাই আপনি কি নেটওয়ার্ক প্যাকেট, আপনি ট্রাফিক ক্যাপচার করবেন, নেটওয়ার্ক কি হেডার নেবেন নাকি পেলোড নেবেন? আপনি তো কিছুই লেখা নিয়ে আসেন, আপনি তো কিছুই জানেন না, আবার আপনি প্যাকেট শুরু করতে আছেন, এভাবে বলবো আর কি। এটার জন্য যে ল, তার নাম হচ্ছে প্যানট্রাপ স্ট্যাটু, মানে আই 3121 3127। প্যানট্রাপ মানে হচ্ছে যে প্যাকেট স্নিফার, প্যাকেট স্নিফার, একটা প্যাকেট স্নিফার আপনি ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে, যাতে করে আপনি অ্যাকচুয়াল জিনিসটাকে ক্যাপচার করতে পারেন ফর ইনভেস্টিগেশন পারপাস অন। ইনভেস্টিগেশন পারপাস অনলি যতটুকু দরকার অতটুকু নিতে পারবেন, এর বেশি না। এবং এই যে টেকনিক, এই টেকনিকটার নাম হচ্ছে পেন ট্র্যাপ। আচ্ছা, তারপর ওয়্যার ট্র্যাপ। ওয়্যার ট্র্যাপও জানেন, ওয়্যার ট্যাপিং। ওয়্যার ট্যাপিং মানে হচ্ছে তারের ভিতর থেকে ক্যাপচার করা ডাটা, সুইচ থেকে ডাটা ক্যাপচার করা। এগুলো একটু টেকনিক্যাল টার্মকে ওরা একটু আইনের ভাষায় লিখছে। এগুলো সবই আইন ফর ক্যাপচারিং ডাটা ফ্রম দ্য নেটওয়ার্ক। আপনি শুধুমাত্র জেনে রাখবেন এরকম একটা আইন আছে, বা আপনার বাংলাদেশে যদি কখনো এরকম হয় যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে নেটওয়ার্ক থেকে ট্রাফিক ক্যাপচার করার জন্য একটা আইন তৈরি করো, তখন আপনি ইউএস কোর্টের 2510 আর 2522 এই দুইটা লয়ের দিকে তাকায় থাকবেন, যে লয়ের মধ্যে লেখা আছে যে হাউ ইট নিড টু বি ডান। এক্সেপশন, সবকিছুর এক্সেপশন থাকে। এভরিথিং এর, এভরিথিং হ্যাজ এন এক্সেপশন। এটা করা যাবে না, স্টিল দ্যার ইজ এন এক্সেপশন। এটা এইটাই করতে হবে, এইটার একটা এক্সেপশন আছে। এখানে আপনাকে লিস্ট অফ এক্সেপশন দিয়ে দিচ্ছে। ইন্টারসেপশনের অনুমতি যদি চান, এখানে একটা এক্সেপশন আছে। কনসার্ন নিতে হবে কি হবে না, তারও একটা এক্সেপশন আছে। প্রোভাইডারেরও একটা এক্সেপশন আছে। কম্পিউটার ট্রান্সফার মানে মুভমেন্টেরও একটা এক্সেপশন আছে। এক্সটেনশন টেলিফোন, এক্সটেনশন টেলিফোনটা আসলে বেসিক্যালি হচ্ছে গিয়া যে এটা আসলে টেলিফোন না, ইট ইজ এ ক্লজ, ইট ইজ এ ক্লজ। যে ক্লজটা আসলে বেসিক্যালি মোবাইল কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। এইটারও একটা অ্যাকশন আছে, আমি মোবাইল কমিউনিকেশনটা করবো, করতে পারবো কি পারবো না, যদি এটা আমাদের কোর্সের মধ্যে নাই। এটারও একটা অ্যাকশন, সবগুলোর এক্সেপশন আছে। আপনি যদি ভুল বশত, এটাও একটা মজার এক্সেপশন, যে আপনি একটা ডাটা ট্রাফিক ক্যাপচার করছেন, আপনি বলছেন এই ট্রাফিক ক্যাপচার করো, একটা শর্ত দিয়ে দিচ্ছেন। এই শর্তের আন্ডারে একটা ট্রাফিক চলে আসছে যেটা আপনি আশাই করেন নাই, যেটার এগেনস্টে আপনি একটা আনইনটেনশনালি একটা এভিডেন্স পাই গেছেন, দ্যাট ইজ অলসো এন এক্সেপশন। ওইটাও কোর্টে ভ্যালিড। তারপর আমরা একটু আগে পড়ছিলাম গভর্নমেন্টের কোনো কম্পিউটার যেটা পাবলিক কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়, সেটাকে উইদাউট ওয়ারেন্ট সিজ করা যাবে না। এটার এক্সেপশন আছে যে হ্যাঁ আপনি পারবেন, হয়তো কিছু শর্ত মেনটেন করতে হবে, যে ওই শর্ত পূরণ হইলে বা ওই ধরনের সিনারিও হইলে এই ল অ্যাপ্লিকেবল না, এরকম আছে exception। আচ্ছা, রেমেডি, রেমেডি যে কোনো কিছু, ঠিক আছে, যে কোনো কিছু রেমেডি আছে। কোনো একটা যদি আনইনটেনশনাল কিছু করে ফেলেন, আপনি যদি প্রুফ করতে পারেন যে এটা আনইনটেনশনালি হয়ে গেছে, তাহলে এটার জন্য আপনার দায় মুক্তি আছে। যে ঠিক আছে, এটা আমি মেনে নিলাম যে তুমি এটা করছো ভুলবশত, বা এটা টেকনোলজি লিমিটেশনের কারণে এটা হয়ে গেছে, ঠিক আছে। আপনি একটা গুড ফেতে একটা জিনিস বলে দিতে পারেন, ঠিক আছে তোমাকে মুক্তি দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো, বা তোমাকে দায় মুক্তি দেওয়া হলো, এটা আপনি করতে পারেন।
যদি আপনি প্রুভ করতে পারেন দেয়ার আর সাম লিমিটেশনস, এই লিমিটেশনের জন্য এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আপনাকে কোর্ট আপনাকে দায় মুক্তি দেবে। এভিডেন্সেস এভিডেন্সেস অলওয়েজ মেনটেন ভেরি সেন্সিটিভ ওয়ে। আপনার সারাদিনের যে কাজ, সব কাজ কিন্তু আপনার প্রমাণ করবে এভিডেন্স দিয়ে। আপনি কি এভিডেন্স বাই করে নিয়েছেন, কি এভিডেন্স বের করে নিয়ে আসছেন। আমরা কিন্তু এত ফরেন্সিক টেরেন্সিক করতেছি এই একটাই কারণ, আই নিড এন এভিডেন্স। তো এভিডেন্স কিভাবে রাখতে হবে, কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, কিভাবে লিখতে হবে, এগুলা সবই আপনার এই ল এর মধ্যে বলা আছে, যেগুলো এখানে কাভার করে নাই, বাট আপনি শুধুমাত্র এটুকু জেনে রাখতে হবে যে এভিডেন্স লেখারও একটা ফরম্যাট আছে, নিয়ম আছে, এবং এভিডেন্স প্রিজার্ভ করারও একটা নিয়ম আছে। ঠিক আছে? আচ্ছা, অথেন্টিকেশন। যে কম্পিউটারের মধ্যে এভিডেন্স রাখবেন সেই কম্পিউটারের মধ্যে ডেফিনেটলি অথেন্টিকেশন মেকানিজম ইমপ্লিমেন্ট করা থাকবে, আমরা এইটাই এক্সপেক্ট করি। আপনি যদি এভিডেন্স কে অন্য কোনো জায়গায় টেপ ড্রাইভের মধ্যে লুকায় রাখেন বা টেপ ড্রাইভের মধ্যে ব্যাকআপ করে রাখেন, টেপের থেকে যখন আপনি রিট্রাইভ করবেন তারপরেও একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার আছে। সেই ক্ষেত্রে অথেন্টিকেশন ইনফরমেশন, ইউজার নেম পাসওয়ার্ড দুইজনের কাছে দুইটা থাকবে। একজন ইউজার নেম জানবে, পাসওয়ার্ড জানবে না, একজন পাসওয়ার্ড জানবে, ইউজার নেম জানবে। পাসওয়ার্ড আগে দিবে, ইউজার নেম পরে দিবে। এরকম কিছু নর্ম আছে যেটা দিয়ে প্রমাণ করা সম্ভব যে এই কম্পিউটারের মধ্যে যে ডিজিটাল এভিডেন্স আছে সেই এভিডেন্স গুলা কোনোভাবেই একজনের মাধ্যমে চেঞ্জ করা সম্ভব না, এবং যদি হয় ইট ইজ ডিটেক্টেবল, এটাকে ডিটেক্ট করা সম্ভব। ইউ ক্যান প্রুভ দ্যাট। হিয়ারসে, হিয়ারসে মানে কি? এটা হলো এভিডেন্সের একটা প্রকার। এভিডেন্স দুই রকমের হয়, একটা হচ্ছে যে ও ডিরেক্টলি প্রুফ করে যে আপনি দোষী, এটা এক ধরনের এভিডেন্স। আরেক ধরনের এভিডেন্স এভিডেন্স হচ্ছে হিয়ারস এভিডেন্স। হিয়ারস এভিডেন্স মানে হচ্ছে যে এইটা এক্সপ্লিসিটলি প্রমাণ করে না যে সে দোষী, বাট এটা কোনো একটা এভিডেন্সের সাপোর্ট হিসাবে দেওয়া যায়, অন্য একটা এভিডেন্সের সাপোর্টিং হিসাবে কাজ করে, তখন এটা প্রুফ করা যায় যে হ্যাঁ সে দোষী। তাহলে এভিডেন্স দুই রকম, একটা হচ্ছে ও নিজেই এনাফ টু প্রুভ দ্যাট ও দোষী, অথবা হেয়ারসে। হেয়ারসে মানে হচ্ছে এই এভিডেন্স ওই এভিডেন্সের সাথে যদি মিলান তাহলে দেখবেন যে দুইজনে এই দুইটা এভিডেন্স মিলায় ও দোষী। এই যে সাপোর্টিং রুল এভিডেন্সের, এই এভিডেন্সের সাপোর্টিং রুলটাকে বলে হেয়ারসে এভিডেন্স। এভিডেন্স এরকম করে বানাতে পারে, মানে এভিডেন্স দেখে জাজ করার উপায় আছে, সরি, যেটা কি ডিরেক্ট এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স, অর ইট ইজ ইন হেয়ারসে। আদার কোনো ইস্যু নাই। আদার কোনো যদি ইস্যু থাকে তাহলে আপনাকে ইদার কোনো একটা ল ফলো করতে হবে, এটা ইউএস, এটা ইসিবিও হইতে পারে, অথবা এটা আপনার যদি কোনো জায়গায় কভার না করে দেন ইউ হ্যাভ টু ল্যান্ড টু কোর্ট, যে মাননীয় আদালত আমাকে এই ব্যাপারে একটা ডিসিশন দেন, এই ব্যাপারে কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই। আসতে পারে এরকম আনএক্সপেক্টেড জিনিস আসতে পারে, কারণ যখন লটা তৈরি করা হয় তখন ওই মুহূর্তে যে ধরনের টেকনোলজি অ্যাভেলেবল ছিল ওই ধরনের টেকনোলজির উপর বেস করে এটা করা হয়েছে। বাট প্রত্যেক দিনই তো, প্রত্যেক বছরই তো আসলে সবকিছু চেঞ্জ হচ্ছে, তো ফরেন্সিক রুল গুলো আসলে খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করার মতো সুযোগ থাকে না। এইখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে যারা ল জানে তারা ফরেন্সিক সায়েন্স জানে না, যারা সায়েন্স জানে তারা ল বুঝে না। এখানে একটা ডিলেমা আছে, এই ডিলেমার জন্য সবকিছুতেই একটা ডিলে আছে। সো এরকম একটা ইস্যু থাকতেই পারে, সেক্ষেত্রে আপনার কোর্ট যা বলবে সেটাই।